দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মানচিত্রে কিন্তু একটা বড়সড় পরিবর্তন আসছে। প্রশ্ন উঠছে, ভারত কি তার প্রতিবেশীদের ওপর থেকে প্রভাব হারিয়ে ফেলছে? বেশ কিছু সাম্প্রতিক বিশ্লেষণ কিন্তু সেদিকেই ইঙ্গিত দিচ্ছে। চলুন এই ব্যাপারটা একটু গভীরে গিয়ে দেখা যায়। তো মূল প্রশ্নটা হলো, দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব কি আসলেই কমে যাচ্ছে? মানে সাম্প্রতিক কিছু ঘটনা কিন্তু এই প্রশ্নটাকেই বড় করে তুলেছে। আর ঠিক এটাই হতে চলেছে আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু। আসলে এই পুরো এলাকাটার ক্ষমতার যে ব্যালেন্স, সেটাই এখন বদলে যাচ্ছে। একটা একেবারে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে, যা ভারতের এতদিনকার যে প্রভাবশালী অবস্থান, সেটাকে সরাসরি চ্যালেঞ্জ করছে। দেখুন, মালদ্বীপে ভারতবিরোধী একটা সরকার ক্ষমতায় আসা, বা ধরুন বাংলাদেশে ক্ষমতার পট পরিবর্তন, এই ঘটনাগুলোকে কিন্তু আলাদা করে দেখলে চলবে না। বিশ্লেষকরা বলছেন এগুলো আসলে একটা বড় পরিবর্তনেরই ইঙ্গিত দিচ্ছে। মনে হচ্ছে প্রতিবেশীরা যেন ধীরে ধীরে ভারতের প্রভাব থেকে বেরিয়ে যেতে চাইছে। আর সবচেয়ে অদ্ভুত বা প্যারাডক্সিক্যাল ব্যাপারটা কি জানেন? ভারতের একটা নীতি আছে, নাম প্রতিবেশী প্রথম বা নেইবারহুড ফার্স্ট, যেটার উদ্দেশ্যই ছিল প্রতিবেশীদের সাথে সম্পর্ক ভালো করা। কিন্তু এখন মনে হচ্ছে সেই নীতিটাই যেন হিতে বিপরীত হয়ে দাঁড়িয়েছে। এই প্রতিবেশী প্রথম নীতির মূল কথাই ছিল, যে করেই হোক প্রতিবেশী দেশগুলোর সাথে বন্ধুত্বকে আরও মজবুত করতে হবে, সম্পর্ককে অন্য মাত্রায় নিয়ে যেতে হবে। কিন্তু প্রশ্ন হল, বাস্তবে কি সেটা হয়েছে, নাকি ফলটা হয়েছে ঠিক তার উল্টো? ভাবুন একবার, লক্ষ্য ছিল সম্পর্কটাকে আরও কাছাকাছি নিয়ে আসা, কিন্তু বাস্তবে ফল হয়েছে উল্টোটা। প্রতিবেশীদের সাথে ভারতের কেমন যেন একটা মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি হয়ে গেছে। মানে যেখানে বিশ্বাস থাকার কথা, সেখানে এখন সন্দেহ আর অবিশ্বাস জায়গা করে নিচ্ছে। অনেক বিশ্লেষকই কিন্তু আঙুল তুলছেন ভারতের অভ্যন্তরীণ রাজনীতির দিকে। তারা বলছেন ভারতের ভেতরের কিছু রাজনৈতিক সিদ্ধান্ত, বিশেষ করে মুসলিম প্রধান দেশগুলোর সাথে সম্পর্কে একটা নেতিবাচক প্রভাব ফেলছে। আর এর ফলেই বাংলাদেশ বা মালদ্বীপের মতো দেশের সাথেও সম্পর্কে একটা টানাপোড়েন তৈরি হচ্ছে। আচ্ছা, একদিকে তো গেল ভারতের নীতির কথা, কিন্তু এর পাশাপাশি প্রতিবেশী দেশগুলোও কিন্তু এখন নিজেদের জন্য নতুন পথ তৈরি করছে। চলুন এবার একটু দেখি তারা ঠিক কিভাবে তাদের কৌশল বদলাচ্ছে। যেমন ধরুন, মালদ্বীপে ইন্ডিয়া আউট ক্যাম্পেন, নেপালের সাথে বর্ডার নিয়ে টেনশন, কিংবা শ্রীলঙ্কার সংকটের সময়ে চীনের ম্যাসিভ অর্থনৈতিক সাহায্য, এই সব কিছুই কিন্তু একটা জিনিস পরিষ্কার করে দিচ্ছে। আর তা হল, প্রত্যেকটা দেশ এখন নিজের স্বার্থকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। আর এটাই ভারতের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। কিন্তু এই যে পুরো পরিস্থিতিটা, এখানে কিন্তু শুধু ভারত আর তার প্রতিবেশীরাই নেই। আসল খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছে আরেকটা দেশ, চীন। বলা যায় এই পুরো পরিস্থিতির সবচেয়ে বড় সুবিধাটা কিন্তু চীনই নিচ্ছে, আর অনেক ক্ষেত্রে তারাই হয়তো কলকাঠি নাড়ছে। আর চীনের কৌশলটা কিন্তু খুবই পরিষ্কার আর সাংঘাতিক কার্যকর। প্রথমত, তারা কি করে? খুব সহজ শর্তে আর আকর্ষণীয় ঋণ দেয়। তারপর সেই টাকা দিয়েই ওই দেশে বড় বড় সব ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প তৈরি করে। আর সবশেষে এই অর্থনৈতিক সম্পর্কটাকেই তারা কাজে লাগায় নিজেদের রাজনৈতিক আর সামরিক প্রভাব বাড়ানোর জন্য। একটা নিখুঁত প্ল্যান। চীনের হাতে কিন্তু এই প্রভাব বিস্তারের জন্য অনেকগুলো শক্তিশালী টুলস আছে। যেমন ধরুন, তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI, শ্রীলঙ্কার হাম্বানটোটা বা পাকিস্তানের গোয়াদরের মতো স্ট্র্যাটেজিক বন্দরগুলোতে অ্যাক্সেস। আবার বাংলাদেশ পাকিস্তানের মতো দেশে অন্যতম প্রধান অস্ত্র সরবরাহকারীও কিন্তু চীন। এই সব কিছু ব্যবহার করে চীন আস্তে আস্তে এই অঞ্চলে ভারতের যে একটা ঐতিহ্যবাহী জায়গা ছিল, সেটা দখল করে নিচ্ছে। তবে সবচেয়ে চিন্তার বিষয় কিন্তু সামরিক দিকটা। চীন এখন এই অঞ্চলের দেশগুলোর কাছে অন্যতম প্রধান অস্ত্র বিক্রেতা হিসেবে উঠে এসেছে, আর এটা সরাসরি ভারতের জাতীয় নিরাপত্তার জন্য একটা বড়সড় হুমকি তৈরি করছে। তো এতক্ষণের আলোচনা থেকে একটা জিনিস কিন্তু বেশ পরিষ্কার, আর সেটা হলো ভারতের আচরণ আর কূটনীতি নিয়ে প্রতিবেশী দেশগুলোর মধ্যে একটা নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। ভারতের গায়ে যেন একটা আঞ্চলিক বড় ভাই বা রিজনাল বিগ ব্রাদারের তকমা লেগে গেছে, আর এটাই সমস্যা তৈরি করছে। প্রতিবেশীদের অনেকেই মনে করে ভারত সবসময় তাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলায় একটা আধিপত্য দেখানোর চেষ্টা করে, আর ঠিক এই কারণেই তারা এখন চীনের মতো বিকল্প খুঁজছে। তাহলে ভারতের এই কিছুটা একা হয়ে পড়ার পেছনে মূল কারণগুলো কি? একদিকে যেমন আছে এই বড় ভাই সুলভ আচরণের ধারণাটা, তেমনি অন্যদিকে আছে চীনের অসম্ভব প্রভাব বৃদ্ধি, আর এর সাথে যোগ হয়েছে ভারতের কূটনীতির কিছু দুর্বলতা। এই সব কিছু মিলেই কিন্তু আজকের এই জটিল পরিস্থিতি। আর এর সাথে আর একটা বড় সমস্যা হল সার্কের মতো আঞ্চলিক সংস্থাগুলোর অকার্যকারিতা। দেখুন, ভারত পাকিস্তান দ্বন্দ্বের কারণে সার্ক তো প্রায় অচল হয়ে পড়েছে।
এর ফলে কি হয়েছে, আঞ্চলিক সমস্যা সমাধানের জন্য নেতৃত্ব দেওয়ার যে একটা বড় প্ল্যাটফর্ম ছিল, ভারত সেই সুযোগটাই হারিয়েছে। এই পুরো পরিস্থিতিটা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড আমেনা মহসিন একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলছেন, আমরা দেখতে পাচ্ছি যে ভারত এই অঞ্চলে নিজেকে কম বেশি বিচ্ছিন্ন করে ফেলেছে। তার এই একটা কথাই যেন পুরো বিষয়টার সারসংক্ষেপ করে দেয়। তাহলে শেষ প্রশ্নটা এটাই, ক্ষমতার এই যে নতুন মেরুকরণ হচ্ছে, তাতে দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎটা ঠিক কোন দিকে যাচ্ছে? এই অঞ্চলের কূটনীতি কি পুরোপুরি চীনের দিকেই ঝুঁকবে, নাকি ভারত তার হারানো প্রভাব ফিরে পাওয়ার জন্য নতুন কোনো উপায় খুঁজে বের করতে পারবে? এর উত্তর হয়তো সময়ই বলে দেবে।